খাওয়া লাগতো, সৎ মায়ের সংসারে ছিলাম বলে কথা। আর আমার আম্মু বলতেন যে মেয়েদের লেখাপড়া অনেক বেশি দরকার, শুধু যে চাকরি করার জন্য তা নয়। কারণ প্রতিটা বাচ্চারই একজন শিক্ষিত মা দরকার। কারণ প্রতিটা বাচ্চা প্রাথমিক শিক্ষা মায়ের কাছেই পায়। সংসারে একজন শিক্ষিত বউ দরকার। হুম, এখন পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকলে দিতে পারো, কিন্তু চাকরি করা চলবে না। আই এম এনাফ এবল টু ফুলফিল ইউর নিডস। ওরও অবাক, কি বলছে অয়ন? ওরও পরীক্ষা দিতে পারবে? কি বলো, দিবা পরীক্ষা? তাহলে বই এনে দেবো কাল পরশু। দিব। অ্যাডমিট তুলছো? না। ফর্ম ফিল আপ করছিলা? হ্যাঁ। তাহলে আগে বলোনি কেন? বোকা নাকি? আমি ভেবেছিলাম আর লেখাপড়া হবে না। হুম, আর আন্ডার ইন্টার মেয়েকে আমি বউ করে ঘরে রাখবো, তাই না? অয়নের মুখে বউ কথাটা শুনে ওর যেন এক বুক সুখ পেয়ে গেল। নিমিষেই ওর চোখ ভরে এলো। সবাই জিজ্ঞেস করলে বলবো যে আমার বউ মাধ্যমিকের গন্ডিও পার হয়নি। লজ্জার বিষয়। তুমি ইন্টার অনার্স মাস্টার সব পড়বা, আমি পড়াবো। অয়নের মুখে এমন কথা শুনে ওর আর নিজেকে ধরে রাখতে পারেনি। অয়নের পায়ের কাছে বসে হাউমাউ করে কেঁদে দিয়েছিল। আমি সত্যি পারবো? অয়ন ওর এমন কাণ্ড দেখে তো অবাক, সাথে সাথেই বসে পড়লো অয়ন ওর সামনে। এমন করছো কেন? লেখাপড়া যতদূর করতে চাও করবা, তবে যাই করো, রাতটা আমার। অয়ন চলে গেল। মে আই কাম ইন স্যার? ইয়েস। স্যার, এই যে এটা সুশান্ত স্যার দিয়েছে, আমার বাবার অপারেশনের যাবতীয় সব এক্সারসাইজ মিলিয়ে কেমন কি খরচ হবে তার একটা ডিটেলস যদি আমাদের দিতেন। ডক্টর জয়া, আপনি ফাইলটা রেখে যান, আমি আপনাকে সন্ধ্যায় দেবো। ওকে স্যার, কিন্তু আমার তো আজ কোনো সার্জারি নেই, তাই এখনই বাসায় ফিরছি বাবাকে নিয়ে। কাইন্ডলি যদি ইমেল করে দিতেন। ইয়া শিওর। ওকে, গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। জয় দরজা পর্যন্ত এগিয়ে গিয়ে আবারও ফিরে এলো। স্যার, হুম। সেদিনের বিহেভিয়ারের জন্য আই এম রিয়েলি সরি। দ্যাট ডে আই ওয়াজ রং। ইটস ওকে ডক্টর, ফরগেট ইট। আল্লাহ হাফিজ। হুম। সন্ধ্যায় অয়ন বাড়ি ফিরল। আজকাল কাজের চাপ কম। ফিরে রুমে ঢুকে অয়নের নজর ওরুকে খুঁজছে। কেন জানা নেই অয়নের। হয়তো এতদিন ফিরেই ওর মুখ দেখার অভ্যাস হয়েছে। জি, অভ্যাস, ভালোবাসা নয় কিন্তু। ফ্রেশ হয়ে বের হয়ে ওরুকে দেখতে পেল অয়ন। হাতে সেই লেবুর শরবত। ওরু শাড়ি পরেছে। আজ কেন যেন অপসরের মতন লাগছে ওরুকে অয়নের কাছে। ওরু বিয়ের পরের দিন সেই গোলাপি মণিপুরি তাঁতের শাড়িটা পরা, চুলগুলো ছেড়ে দিয়েছে, মুখে কোনো সাজ নেই, হাতে গোলাপি সাদা রেশমি চুড়ি, গলায় কানে ছোট্ট সোনার গহনা। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে ওরুকে। ওরু তো সবসময় এমন সাজগোজ করে না খুব একটা। তাহলে আজ স্পেশাল কিসে? হয়তো আজ প্রায় 8 দিন পর ওর শাড়ি পরেছে, তাই হয়তো। অয়নরুর হাত থেকে গ্লাসটা নিল। সারা দিনের পর ফিরে অরুর হাতের এই লেবুর শরবতটা অয়নের ক্লান্তি নিমিষেই শেষ করে দেয়। অয়ন গ্লাসটা রেখে ওর কোমর ধরে কাছে টেনে নিল নিজের। অরু, জি। কেবল গোসল করলে বুঝি? অরুর ভেজে চুলে হাত দিয়ে। জি। এত বেলায় কেন? রুষা তরকারি ফেলে দিয়েছিল গায়ে, তাই। ও মানে ডবল করে লেগেছে? হ্যাঁ। ট্রিপল করা লাগলে? হ্যাঁ। চোখ বড় বড় করে। হ্যাঁ। না। ও নিজের কোমর থেকে অয়নের হাতটা সরিয়ে একটু পিছে সরে আসলো। অয়ন আগাচ্ছে, ওরও পিছেছে। একসময় ওরও যেই না দৌড় দিতে যাবে, অয়ন খপ করে ওকে ধরে ফেললো। রাত 10টা। ওরও উঠে অয়নের দিকে তাকালো। নিশ্চিন্তে চোখ বন্ধ করে আছে। ওরও অয়নের একটু কাছে গেল। ঘুমিয়ে গেল নাকি, দেখি তো। ওরও অয়নকে একটা চিমটি কাটলো। অয়ন কোনো রিয়েক্ট না করায় ঘুমে। ওরও 2-3টে ঘুষি দেখালো অয়নকে ইশারায়। আরো কয়েকটা চিমটি কাটলো। পশালোক নির্দয় পাষাণ। আমার আবার গোসল করা লাগবে এখন। দূর, একটা কামড় দি। কি কামড়াবো? নিজেই তো আমাকে কোন দিন জানি কামড়ে খেয়ে ফেলবে, যা মনে হচ্ছে। চুলটানমনি। এমন নানান বকাবকি করে ওরও নিজের গায়ে শাড়ি কোনো মতে পেঁচিয়ে চলে গেল ওয়াশরুমে। মূলত অয়ন ঘুম ভেবে ওরও এত সাহস পেয়েছে। ওরও উঠে যাওয়ার পর অয়ন চোখ খুলে তাকালো। অয়ন জায়গায় ছিল। অয়ন ওরুর এমন রাগের হাস্যকর রূপ দেখে হাসবে না কাঁদবে ভাবছে।
অবশেষে হেসে দিল। পাগলি। অয়ন ভালোই সুযোগ পেয়েছে এবার ওরুকে চাপে রাখার। ওরু ওয়াশরুম থেকে বের হয়ে অয়নকে দেখল না। বারান্দায় অয়ন দাঁড়িয়ে সিগারেট টানছে। আকাশের দিকে তাকিয়ে সিগারেটের সুখ টান দিয়ে অয়ন বলল, কি কি যেন বলছিলে? ও হ্যাঁ, আমাকে কামড়াবে? ওরু চোখ বড় বড় করে তাকালো অয়নের কথায়। আর কি জানো? হ্যাঁ, আমি তোমাকে খেয়েই ফেলবো কোন দিন। ও হ্যাঁ, আমাকে ঘুষি দেখাচ্ছিলে, চিমটিও কেটেছো ইচ্ছে মতো। ওরু এবার নিজেকে নাক দাঁত দিয়ে কাটছে। তোমাকে আমি লক্ষ্মী একটা মেয়ে মনে করতাম ওরু, কিন্তু তুমি, আর সব থেকে মেইন, তুমি আমার চুল টানতে চেয়েছো। মানে এইরকম করো তুমি আমি ঘুমালে? ওরু এবার দিল একটা দৌড় অয়নের ত্রিসীমানায়। আর 2-3 দিন ওরু আর আসবে না, এমন একটা ভাব তার। রাতে ডিনার টেবিলে সবাই একসাথে বসেছে। ওরু সবাইকে খাবার দিচ্ছে। বাবা, আমাদের ফিরতে কাল হবে। কি দরকার বাবা, আরো কয়েকদিন থেকে যাও। নানু ভাইয়ের সাথে কি সুন্দর সময় কাটে আমার। না বাবা, ওদিকে কিছু কাজ আছে। না, এখন অবস্থা ভালো না, যাবে না তোমার। কাজ সব পরে, সচেতন থাকা আমাদের দায়িত্ব। আচ্ছা বাবা। বাবা, ভাবছিলাম যে দরিদ্রদের মাঝে চাল ডাল আলু মানে প্রয়োজনীয় খাবার বিতরণ করব। কাজকাম বন্ধ সবার, খাবে কিভাবে চলতে থাকলে? বাহ, অনেক ভালো আইডিয়া। তাহলে কাল হাসপাতালে যাব না। এমনিতেও ডক্টর সুশান্ত বলছিলেন কিছুদিনের ছুটি নিতে। হাসপাতালে ছুটি নিবে? প্রবলেম হবে না? আরে অ্যাপোলো হসপিটাল ধনীদের জন্য। ধনী লোকেরা ছাড়া ওখানকার এক্সপেন্স বহন করা সাধারণ মানুষের পক্ষে তো পসিবল না। ওই গোটা কয়েক ধনী ব্যক্তিরা বা মন্ত্রী মিনিস্টার কিংবা হিরো হিরোইনরাই আসে। কিন্তু আপাতত পেশেন্ট কাউন্ট কম, তাই আর কি। এখানে জেনারেল ওয়ার্ডে যা খরচ, তাই এফোর্ড করা সাধারণ মানুষের পক্ষে অনেক টাফ। আর লাক্সারি ওয়ার্ডের কথা তো বাদে থাক। আরোহী ডেলিভারি হলো না ওখানে, প্রচুর প্যারা। তাও তো অয়নের জন্য ডিসকাউন্ট পেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু ডিসকাউন্ট যা পেয়েছিল তার ডবল খরচ করে সারা হাসপাতালে মিষ্টি বিতরণ করেছিল, মনে আছে? বেস্ট মোমেন্ট বাবা। অয়ন বারবার আর চোখে ওরুকে দেখছে। আর ওরু, সে তো অয়নের আশেপাশে ঘেসছেই না। আচ্ছা বাবা, যেটা বলছিলাম, আমি একটা অ্যামাউন্ট ভেবেছি দরিদ্রদের দেব। বাকি টাকা তুমি আর অনেক দেবে। ওয়াই নট? ওকে, তাহলে কাল সকালে 3 জনে বের হব, কেমন? কাল মাইকে অ্যানাউন্স করবো আর জিনিসগুলো কিনে আনবো, পরশু বিতরণ করবো। ওকে। খাবার টেবিলে বারবার অহনার ফোন ভাইব্রেট হচ্ছে। বারবার অয়ন এটা ভালো করেই খেয়াল করলো। মেজাজটা অয়নের বিগড়ে যাচ্ছে এবার। অহনা বারবার ফোন কাটছে। এক সময় যেই না ফোন বাজলো, অয়ন অহনার হাত থেকে ফোনটা নিয়ে এক আছাড় মারলো। সবাই অবাক। খাবার টেবিল নিস্তব্ধ। ওরও তো কেঁপেই উঠেছে। অয়ন, কি হলো এটা? ভাইয়া, কি করলি এটা? কেন করলি? শাট আপ অহন, জাস্ট শাট আপ। কে ফোন দিছিল তোকে? বল, স্পিক আপ ড্যাম ইট। কেন কেন ফোন দেওনি তোকে? কেন? আর তুই তুই কেন কথা বলিস ওনার সাথে? কেন অহন, কেন? কোন সাহসে তুই কথা বলিস ওনার সাথে? বল বল। কথা বলেছি, বেশ করেছি আমি। ভাইয়া, তিনি আমার মা, আমাদের মা। নিজের মায়ের সাথে আমি কথা বলবো না? কেন বলবো না? ভাইয়া, তুই পাথর হতে পারিস, আমি তো পাথর না। আমি আমার মায়ের সাথে একবার কেন 100 বার কথা বলবো। আর শুধু কথা না ভাইয়া, আমি আমার মাকে খুব শীঘ্রই আমাদের বাসায় নিয়ে আসবো। সে অনেক অসুস্থ। খবরদার অহনা, ভুলে ওই মহিলাকে আমার বাড়িতে আনবি না। এটা আমাদেরও বাড়ি ভাইয়া। আর বললাম তো মা অসুস্থ। অসুস্থ সো হোয়াট? তার ছেলেমেয়েরা আছে না, তারা দেখাশোনা করবে। ভাইয়া, তারা তো আর আপন না, সৎ। তো তাদের কারণেই তো আমাদের ছেড়ে একদিন চলে গিয়েছিলেন তিনি। ভাইয়া প্লিজ, ওনাকে মাফ করে দে, উনি অনেক অসুস্থ। অয়ন উপরে চলে যেতে নিলে অহনা চিৎকার করে বলল, ভাইয়া, মায়ের ক্যান্সার। অয়ন থেমে গেল। ওদিকে নিষাদ হোসাইন অহনার কথা শুনে তো স্তব্ধ। বুকের এক কোণে চিনচিন করে ব্যথা হচ্ছে তার। আরোহী অনিকেত হাতটা শক্ত করে ধরে কথাগুলো শুনছে। আর চোখেও পানি। আর ওরু, সে তো কিছুই বুঝে উঠতে পারছে না। কোন মা? সে তো জানতো তার শাশুড়ি মা মারা গেছেন, কিন্তু এখানে তো আরেক সত্যের আংশিক মুখোমুখি হলো ওরু। অয়ন আর একটা কথাও বলল না অহনার সাথে। অয়ন নিষাদ হুসাইনের কাছে গিয়ে বলল, বাবা, তোমার কি কষ্ট হচ্ছে? কষ্ট পেও না, ছেলেদের কষ্ট পেতে নেই।
অয়ন আর কোনো দিকে তাকালো না। ঘটঘট করে বাড়ির বাইরে চলে গেল সে। অরু অয়নের যাওয়ার পানে চেয়ে আছে। অহনা আরোহীর কাছে গিয়ে বলল, আগে তুমি ভাইয়াকে বোঝাও, একটা মানুষ মৃত্যুর মুখী, তাও আবার সে আমাদের মা। 9 মাস গর্ভে রেখে আমাদের এই দুনিয়ায় মুখ দেখিয়েছে সে। এতটা নিষ্ঠুর কিভাবে হওয়া যায় আপু? বনু, তুই তখন 2 বছরের ছিলি, কিছুই বুঝতি না, তাই এখনো বুঝবি না যে আমার আর ভাইয়ার জ্বালাটা ঠিক কোথায়। অহনা আর কিছু না বলে চলে গেল নিজের রুমে। নিশাদ হুসাইন এখনো ঠায় বসা। অনেক তাকে ধরে রুমে নিয়ে গেল। রাত 2টা। অয়ন এখনো ফেরেনি বাসায়। অরু অয়নের অপেক্ষায় ড্রয়িং রুমে বসে। মাথায় অয়নকে নিয়ে অনেক টেনশন, আর একটু আগে ঘটে যাওয়া ঘটনার সম্পর্কিত নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মাথায়। ওরু, এখনো ভাইয়া ফিরেনি? না আপু। ভাইয়ার মাথাটা গরম, তবে সে কিন্তু অনেক শান্ত স্বভাবের, মানে মানুষের প্রতি রাগ হলেও ঠান্ডা মাথায় তাকে অপমান করে, এমন আর কি। তবে কিছু কিছু সময় ভাইয়ার রাগের সীমা যখন পার হয়ে যায় তখন এমন করে, যা আজ করেছে। তারপর মাথা ঠান্ডা করতে আর একাকী সময় কাটাতে এক জায়গায় যায়, পরে চলে আসবে, তুমি চিন্তা করো না, শুয়ে পড়ো। আপু কোথায় গিয়েছেন উনি? অয়নের সিক্রেট জায়গা, সেটা হলো পাশে গ্রেজের প্রিয় মার্সিডিজের ভিতরে। ওই গাড়ি ওর প্রিয় জায়গা, কাউকে ওই গাড়িতে চড়তেই দেয় না। আগে এমনও হয়েছে যে অয়ন রাত 3টেও বাড়ি ফেরেনি। আমি বাবা চিন্তায় শেষ, সারা শহর খুঁজে বেড়াতাম, আর অয়ন থাকতো এই বাড়ির মধ্যেই। ও, কি ভাবছো ওরু? এই যে আমাদের মা মারা গিয়েছে জানতে হুট করে এসব কি, তাই তো? অরু জিজ্ঞাসা নজরে আরোহীর দিকে তাকালো। বাস্তবগতভাবে আসলে উনি বেঁচে আছেন, তবে আমাদের কাছে মৃত। কেন আপু? অহনা তখন কেবল 1 বছর, আমরা তখন বাংলাদেশেই, কানাডা থেকে কেবল এসেছি। আমরা তো এখনো কানাডা ইজিলি যাওয়া আসা করতে পারি, কারণ আমাদের জন্ম ওখানে। যাক, যা বলছিলাম, ওখানে এসে বাবার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। খুব খারাপ অবস্থা ছিল বাবার, 4 হাত পাই প্যারালাইজড হয়ে গিয়েছিল। আমি তখন বড় বলতে 16 বছর, আর ভাইয়া 14। মা ভালোই তো ছিলেন, কিন্তু অহনা পেটে আসার পর থেকে কেমন কেমন বিহেভ যেন করতো। বাবা ইগনোর করতেন মায়ের চেঞ্জ হওয়াকে, বলতেন মুড সুইং। কিন্তু ওরু, কথায় আছে না, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। বাবার ক্ষেত্রে উল্টো হয়েছিল। বাবার দারিদ্রতার ছোঁয়া ছিল না, তবে বাবার অসুস্থতায় মায়ের আসল রূপ প্রকাশ করেছিল। মা বাবার অসুস্থ থাকাকালীন একদম পাল্টে গেলেন। বাবার সেবা তো দূরে থাক, ওর জন্য বাবার সাথে খারাপ ব্যবহার করতো। বাবা তো তখন কথাই বলতে পারতো না, শুধু চোখের জল ফেলতেন। মায়ের এমন চামারের মতো ব্যবহার অয়নের চোখ এড়ায়নি। আর একদিন মা হুট করেই আমার বাবার এক বন্ধুকে বিয়ে করবে বলে। আমরা সেদিন মায়ের পা ধরতে বাকি ছিলাম। বাবার ওই বন্ধুর স্ত্রী মারা গিয়েছিলেন, 3 ছেলে। আর্থিক অভাব ওনারও ছিল না, সাথে ছিল যৌবন। আমার মাকে দেখলেও মনে হতো না যে 3 সন্তানের মা সে, তাই হয়তো নিয়েছিল উনি মাকে। না না, মা বললে ভুল হবে, ও তো মা হবার যোগ্যই না। কিন্তু ওরও দেখো, আমার বাবাকে অসুস্থতায় ছেড়ে গিয়েছিলেন না ওই মহিলা, আজ ওই মহিলার অসুস্থতায় ওর বর তাকে ছেড়ে দিয়েছে। টিট ফর ট্যাট। আমার ভাই ওই মহিলাকে খুব ভালোবাসতো জানো ওরু, খুব। ছোটবেলায় তো রোজ সকালে উঠে ভাই মায়ের চেহারা না দেখতে পেত, তাহলে তো তুল কালামই বাঁধিয়ে দিত। যেদিন মা আমাদের ছেড়ে বাবাকে ছেড়ে ওই লোকের হাত ধরে চলে গিয়েছিল, সেদিন ভাইয়া মায়ের পা ধরেছে, বলেছিল, মা ছেড়ে যেও না আমাকে, ছেড়ে দিও না বাবাকে। অহনকে দেখো মা, কত ছোট, ওকে ছেড়ে যাবো তুমি? এ আপু, কিছু বল না। চিৎকার করে কাঁদছিল ভাই মায়ের পা জড়িয়ে, আর এসব বলছিল। কিন্তু ওই মহিলা শোনেনি, একটুও শোনেনি, পা ঝাড়ি মেরে চলে গিয়েছিল। ওর জানো, ওই লাস্ট ভাইয়া কেঁদেছিল। ওর পর থেকে ভাইয়া আর কোনোদিন কাঁদেনি। ঘৃণা করে ভাইয়া ওই মহিলাকে, ঘৃণা করে। আমিও ওই মহিলাকে। আরোহী হু হু করে কেঁদে দিল। অরু সেই কখন থেকেই কাঁদছে। অরু আরোহীকে জড়িয়ে ধরল। জানো, এই কারণে ভাইয়া এমন পাথর হয়ে গেছে, নারী জাতিকে ঘৃণা করে। ভাইয়াকে কি বলবো বলো, আমি নিজেই তো করি। মা নামক শব্দটার নামে কলঙ্ক ওই মহিলাকে। তখন ভাইয়া কেবল ক্লাস 8-এ পড়তো। তখন থেকে এসএসসির আগ পর্যন্ত ভাইয়া বাবার সেবা শুরু করে। বাবাকে খাওয়ানো থেকে শুরু করে গোসল, টয়লেটে সব ভাইয়া দেখতো। ভাইয়ার সেবায় বাবা আস্তে আস্তে সুস্থ হতে থাকে। কথা বলতে পারতেন তখন বাবা, ভাইয়ার কারণে।
ভাইয়ার এসএসসির সময় কামরুল চাচা বাবাকে দেখতো। বাবাই বলেছিলেন পড়ায় মন দিতে। এসএসসিতে ভাইয়া সারা ঢাকা বোর্ডে প্রথম হয়েছিল ব্যবসায় বিভাগ থেকে। এরপর বাবার আদেশে ভাইয়াকে আমরা কানাডায় পড়তে পাঠানো হলো। বিবিএ কমপ্লিট করার মাঝে বাবা পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন, আবার ব্যবসায় হাল ধরলেন। আর ভাইয়া আইবিএ কমপ্লিট করে দেশে ফিরলো, অ্যাপোলোতে জয়েন করলো। বাবার সুস্থতায় আরেকজনের অবদান আছে, ডক্টর সুশান্ত, ভাইয়ার হাসপাতালে সিও। অরু, আমি জানি ভাইয়ার মেয়েদের নিয়ে এমন মেন্টালিটি তোমাকে ডিরেক্ট বা ইনডাইরেক্ট অনেক সময় কষ্ট দেয়। ভাইয়া যে তোমাকে ভালোবাসা দেয় না, তোমার ভালোবাসাও চায় না। আর সে তোমাকে কেন, কি জন্য চায় তাও বলবো বোন। ভাইয়াকে চেঞ্জ করার চেষ্টা করো না। ভাইয়া যেমন আছে তাকে সেভাবেই মেনে নাও, ভালোবাসো। তোমার ভালোবাসায় সে যদি নিজ থেকে চেঞ্জ হতে চায় তাহলে হবে, তুমি করতে চাও না? আপু, আমি তো এত কিছু জানতাম না, তাও তাকে ভালোবেসেছি। ওনাকে যে আমি নিজের থেকে বেশি ভালোবাসি, আমি এসব জানার আগেও তাকে বদলাতে চাইনি, এসব জানার পর তাকে বদলাতে চাই না। আমি তো শুধু তার মনের কোণে ছোট্ট একটু জায়গা করতে চেয়েছিলাম। তার চেষ্টাতেই আমি আছি। যদি ফেলও হব, তিনি যদি আমায় ভালো নাও বাসে কখনো, তাও অভিযোগ করব না। আমি তাকে ভালোবাসি, ভালোবেসে যাব আজীবন। আপু, তুমি এখন শুতে যাও, আমি অপেক্ষা করছি ওনার জন্য। রুষা একা আছে। হুম। আরোহী চলে গেল। ফজরের আজান দিয়ে দিয়েছে। অয়নের ফেরার নামই নেই। অরু অজু করে নামাজ আদায় করে নিল। ওদিকে নিশাদ হোসাইন নামাজের পাটিতে বসে চোখের জল ফেলছেন। বারবার অহনার কথাটা তার কানে বাজছে। মায়ের ক্যান্সার, কি করবে এখন সে? নিয়ে আসবে বাসায় সাথী চৌধুরীকে? না, কেন আনবে? কোন সম্পর্কে? সে যে প্রতারণা করেছিল, বিয়ের পবিত্র সম্পর্কের অপমান করেছিল, তার সন্তানদের পবিত্র মনে আঘাত দিয়েছিল। না, সাথীকে মেনে নিতে পারবে না সে কোনোদিনও। ভালোবাসা মরে গেছে তার, তবে ঘৃণাও করতে পারে না। যাই হোক, ভালোবাসা না থাকুক, সম্পর্ক না থাকুক, মানবতার খাতিরে কি সাথীকে আনবে বাসায়? চিকিৎসা করাবে? না, অয়ন যা বলবে তাই। অয়ন যদি না করে তাহলে তার মতের বিরুদ্ধে তিনি যাবেন না। কি করেই বা যাবেন? যে ছেলে তাকে বিপদের সময় ছাড়েনি, সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছে, যে ছেলে আল্লাহের নিয়ামত। নিশাদ হুসাইনের কাছে তার মতের বিরুদ্ধে কিভাবে যাবেন সে? প্রেমের বিয়ে ছিল নিশাদ হুসাইনের সাথে সাথী চৌধুরীর। 3 সন্তান, সব সম্পর্ক, ভালোবাসা, আগামী দিনের আশা, স্বপ্ন একেবারে পায়ে পিষে চলে গেল সাথী। সকাল 5টায় অয়ন বাসায় ঢুকলো। অয়ন ঢোকার সাথে সাথে অরু দাঁড়িয়ে পড়লো। অরুকে দেখে অয়ন অবাক। কি, তুমি কি সারা রাত জেগেছিলা? আপনিও তো জেগেছিলেন। ও মানে সবকিছুতে আমার সাথে কম্পিটিশন ইদানিং, তাই না? না না, অরু মুখ থেকে হাত সরিয়ে অয়নের দিকে তাকালো। তাকিয়ে আছে আর ভাবছে, লোকটাকে দেখলে তার বুকের মাঝে চাপা কষ্টের আভাস পাওয়া যায় না কোনোভাবেই। সে যে তার কষ্ট কাউকে বুঝতে দেয় না, আমিও তো এতদিন বুঝিনি, বা আমাকে বুঝতে দেয়নি। ওরু, 2 কাপ চা বানিয়ে সাথে আসবা? খুব মাথা ব্যথা করছে, তোমার হাতে চা খাবো। ঠিক আছে, আনছি। ওর রান্নাঘরের দিক গিয়ে আবারও ফিরে তাকালো। অয়ন উপরে চলে গিয়েছে। কিন্তু উনি তো 2 কাপ চায়ের কথা বললো কেন? আর ছাদে নিয়ে যেতে বললেন? এখন তো সূর্য ওঠেনি। উফ, কি যে বলে না লোকটা। অরু অয়নের কথা মতো 2 কাপ চা বানিয়ে কাঁপতে কাঁপতে ছাদে গেল। অরুর খুব ভয় লাগছে ছাদে যেতে। সারা ঘর অন্ধকার। ওর ছাদে গিয়ে অয়নকে খুঁজছে। ভয় লাগছে তার এমন সময় ছাদে আসায়। আবার মনের মাঝে তার একটা ভালো লাগাও কাজ করছে। আশেপাশের স্নিগ্ধ পরিবেশ দেখিয়ে ওর চোখ অয়নকে খুঁজছে। অয়নকে না পেয়ে রীতিমতো হাত পা কাঁপছে ওরুর, আর সাথে সাথে হাতের ট্রেটাও কাঁপছে। ওরু ভয়ের আভাস না পেলেও ট্রেতে থাকা কাপ দুটোর আওয়াজ ঠিকই পেল অয়ন। নীরবতা ভেঙে অয়ন বলল, ওরু। অয়নের ডাকে পাশে ফিরল অরু। ভয় পাচ্ছ? পাচ্ছিলাম। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।